থাক মা, তুমি এবার বসো। এসেছি থেকেই দেখছি সবার অনেক খেয়াল রাখছো, কত কাজ করছো। খেয়েছো তুমি? মোনা প্রত্যুত্তরে স্মিত হেসে জবাব দেয়, না আন্টি, সমস্যা নেই, আপনারা খান, আমি পরে খাবো। আচ্ছা আচ্ছা, তা তোমার আব্বু আম্মু কই? দেখতে পাচ্ছি না যে। তারা তো গতকাল রাতেই চলে গেছে। তোমার মায়ের সাথে তো ঠিক করে আলাপই হলো না, গতকাল যা ঝামেলা গেল, এর মাঝে আর কথা বলার সুযোগই পাইনি, বুঝলে। আজকে দুপুরে আবার আসবে, তখন কথা বলে নিয়েন। আনিনা বেগম বেশ সন্তুষ্ট হলেন। কি লক্ষ্মী মেয়ে, কত সুন্দর করে কথা বলে, যেমন গোছালো কাজ তেমনি কথা, দেখতেও মার্শাল্লাহ ভালোই। তার মোনাকে বেশ মনে ধরেছে। মোনার প্রতি মায়ের এমন সন্তুষ্টি দেখে আরমানও মনে মনে খুবই খুশি হলো। যাক, তাকে আর কষ্ট করতে হবে না, বাকিটা মাই এগিয়ে দিবে মনে হচ্ছে। এই মুহূর্তে মাকে কি যে ভালো লাগছে তার। মায়েরা এত ভালো হয়। ঠিক 11টায় ইয়ানা উঠে রেডি হয়ে নেয়। বাড়ি ভর্তি মেহমান, নতুন বউ হিসেবে তার উচিত আজকে একটা শাড়ি পরা, কিন্তু পরল না, যেহেতু এটা তার বাপের বাড়ি। এখানে অবশ্যই কেউ তাকে কিছু বলতে পারবে না। যত রুলস আছে শ্বশুর বাড়ি দেখে গেলে দেখা যাবে। ইয়ানা ঠোঁট লিপস্টিকের সাথে চোখে হালকা কাজল দিল। গতকালকেও ভারী মেকআপের কথা মনে পড়তেই আজকে আরও একটু সাজতে ইচ্ছে করছে না। সে বিছানার তাকিয়ে দেখলো রায়ন এখনো গভীর ঘুমে তলিয়ে আছে। ইয়ানা স্মিত হেসে সেই দিকে এগিয়ে যায়। রায়নকে বেশ কয়েকবার ডাকার পরেও উঠে না, উল্টো ইয়ানাকে জড়িয়ে ধরে বলে তার সাথে শুয়ে থাকতে। পাশে বউ থাকলে নাকি ঘুম ভালো হবে। ইয়ানা কোনো মতে রায়নকে থেকে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাহিরে যেতেও ভীষণ লজ্জা লাগছে তার। সবাই কি ভাববে তাকে দেখে। আরেকটু তাড়াতাড়ি উঠতে পারলে বুঝি লজ্জার মাত্রা কিছুটা কমতো। নিচে যাওয়ার সময় বারান্দায় নিয়ে ইয়ানার সামনে পড়ে। সে মুখ বেঁকিয়ে অন্যদিকে ঘুরতে ইয়ানা আকস্মিক বলে ওঠে, বার্কিং ডগস সেলডম বাইট। তাচ্ছিল্য সুরে কথাটা বলতে বলতেই সে নিচে নেমে যায়। নেহা প্রথমে বুঝে ওঠে না ইয়ানার কথা, তবে একটু পরেই এই কথার অর্থ তার মাথায় আসে। সাথে সাথে ইয়ানার প্রতি তার হিংসায় তীর তীর করে বেড়ে যায়। এই মেয়েটা প্রথম তার থেকে তার ভালোবাসা কেড়ে নিল, এখন আবার ইংরেজিতে খোঁচা দিচ্ছে। কোনো ব্যাপার না, একবার চট্টগ্রামে ফিরে নি, তারপর দেখানে নেহা কি করতে পারে। সবাই খাওয়া শেষ করে কেউ সোফায় বসে আছে, কেউ বা নিজ নিজ বরবাদকৃত ঘরে চলে গেছে। ইয়ানা কিচেনে গিয়ে সাজেদা বেগমকে বলল তাকে কিছু খাইয়ে দিতে। সাজেদা বেগম সব ব্যস্ত ঝেড়ে মেয়েকে খাইয়ে দিতে বসে। না মা, হনুমানটাকে অনেক ডাকলাম, ওটার নামই নিচ্ছে না। সাজেদা বেগম চোখ বড় বড় করে মেয়েকে ধমকে বলে, ধুর, বিয়ে হয়েছে বলে কি এখন ওকে মাথায় নিয়ে নাচবো নাকি? অত সম্মান টম্মান দিতে পারবো না আমি। আর তুমি আমার মা নাকি ওর মা? সবসময় ওর পক্ষ নাও কেন? শেষের কথাটাই নেয়া বেশ অভিমান নিয়েই বলল। ইয়ানা পানি খেয়ে মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলে, আমি পারবো না, তোমার ছেলে যেহেতু তুমি নিয়ে যাও, আমি যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিতে, বাই। এই বলে ইয়ানা উঠে বাহিরে লন এরিয়ার চলে গেল। সেখানে আসর বসেছে সবার। নিমরা, মুনা, শান্ত, আরমান সবাই বসে আড্ডা দিচ্ছে। পাশের খোলা জায়গাটাও মাহির যারা খেলছে, ফুল গাছগুলো থেকে ফুল ছিঁড়ছে। ইয়ানাও গিয়ে বসে পড়ল মুনার পাশে বেঞ্চে। উপস্থিতি সবাই ইয়ানাকে দেখেই মিটিমিটি হাসছে। শান্ত মুখ খুলতেই যাবে ইয়ানা চিৎকার করে বলে ওঠে, খবরদার শান্ত, ইয়া তুই যদি এখন উল্টাপাল্টা কিছু বলেছিস তো তোর আমি একদম মুখ ভেঙে দেব। শান্ত উল্টো উঠে বলে, দেখছেন আরমান ভাই, মানুষ আকাম কুকাম করবে আর আমরা বলতেও পারবো না। তলে তলে টেম্পু চালায় আর আমরা বললেই হরতাল, তাই না? হ্যাঁ। ইয়ানা শান্তর বাহুতে একটা মেরে বলে, এ কি আকাম করছি আমি? আমি কিন্তু কারো নাম বলিনি। কিরে, তোরা কেউ শুনছস আমি ইয়ানার নাম ধরতে?
শান্তর কথায় সবাই একজোটে না বলে ওঠে। আরে জানো, রাগ করে না বস, আমরা কিচ্ছু বলছি না আর তোকে। ইয়ানা রেগে সেখানে থেকে চলে যেতে চাইলে মুনা আরও হাত ধরে আবার বসিয়ে দেয়। ইয়ানাও বসে পড়ে। অনেকক্ষণ আড্ডা দেয় সবাই মিলে। কিছুক্ষণ পর কেউ এসে ইয়ানার কানে একটা ফুল গুজে দেয়, তাকে পেছন থেকে জড়িয়ে বসে। ইয়ানা আটকে উঠে পিছনে ফিরে দেখে রায়ান হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং বেবি। সকলের সামনে রায়ানের এমন কাণ্ডে লজ্জায় ইয়ানার কান গরম হতে লাগলো। সে মনে মনে খুব করে চাইছে এই মুহূর্ত মাটি দুভাগ হয়ে যাক, আর সে যেন এই গর্তে ঢুকে গিয়ে একটু ঠাঁই নিতে পারে। রায়ান হাত নিয়ে নিজের কোমর থেকে সরাতে সরাতে ইয়ানার বিড়বিড় করে বলতে লাগলো, অশুভ নির্লজ্জ বেটা ছেলে কোথাকার। রায়ানও ছেড়ে দিয়ে পাশে বসে পড়ে। উপস্থিত সবাই যে যার মতো মজা নিচ্ছে। ইয়ানার ইচ্ছে করছে কিছু দিয়ে বাড়ি মেরে রায়ানের মাথাটা ফাটিয়ে দিতে। ইয়ানার রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে রায়ান হেসে ওঠে। পর মুহূর্তে বউকে ঠান্ডা করতে সবাইকে ধমক দেয়। এই তোরা এমন করছিস কেন? নিজের বউকে তো জড়িয়ে ধরেছে, এখনো দোষের কি আছে? আর এত হাসাহাসির তো কিছুই বুঝতে পারছি না। সবাই নিজেদের হাসি থামানোর চেষ্টা করে। আরমান বলে, সরি, আমাদের হাসা উচিত হয়নি। আসলে আমাদেরই ভুল। লনে বসতে গিয়ে হয়তো আপনাদের বেডরুমে ঢুকে পড়েছি। আর তাছাড়া সকাল হয়েছে মাত্র 5 ঘন্টা আগেই, এখনও তো গুড মর্নিং বলাই যায়, স্বাভাবিক। আমি যখন উঠব তখনই আমার জন্য মর্নিং, এবার সেটা দুপুর হোক বা বিকেল। তাছাড়া এখনও 12টা বাজতে পুরো 25 মিনিট বাকি আছে। নিমরা এবার একটু জোরে হেসে ফেলে। তখনই রায়নও ওর মাথায় একটা গাট্টা মেরে বলে, এই তুই আসছিস কেন? আর বড়দের মাঝখানে পেচ্ছের কাছকে যা, ওইখানে মাহিদ যারার সাথে গিয়ে খেল। নিমরা ছলছল চোখ নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলে, ইনাপি, দেখো না, তোমার বর আমাকে মারছে। আমি না এবারের গেস্টের সাথে কেউ এমন করে বলো? আর ভাইয়া, আমি মোটেই পিচ্ছি নই, কলেজে পড়ি। এখন আমি বড় হয়েছি। আসছে আমার দাদি আম্মা সরসামরা থেকে। আর ইনাপি কি? হ্যাঁ, ভাবি ডাকবি এখন থেকে, বুঝলি? তাদের এমন হাসি মজা আরো দীর্ঘ সময় ধরে চলে। জোহরে আজান কানে আসতে সবাই উঠে যে যার ঘরে চলে যায়। গোসল করে নামাজ পড়ে খাবার খেতে হবে দ্রুত। বিকেলে আবার তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। দুপুরে বাবুল সাহেব তার সাহেব আসে, খাওয়া দাওয়া করে সকলের সাথে দেখা করে আবার চলে যায়। সাহেব আজকে আর আগ বাড়িয়ে নেহার সাথে কোনো কথা বলেনি। সেও নিজের মতোই ছিল। সাহেবের কাছে যেতে তার ভীষণ ভয়। সাহেব বারবার করে বলেছিল তাকে কখনো ঠকানোর চিন্তা মাথায় না আনতে, নইলে এর ফল ভালো হবে না। সে অন্য সব ছেলের মতো নয়। নেহা বুঝতে পারছে না সাহেব এবার কি করবে তার সাথে। আজ মোনার পরিবার থেকে শুধু তার মা আর ছোট ভাই আসে। আরমানের আম্মু ইনিয়ে বিনিয়ে মোনার মায়ের থেকে তার নাম্বার নিয়ে নেয়, সাথে অনেক আলাপ আলোচনাও করে। যেহেতু মোনার বাবা এখানে নেই, তাই মোনার মা এই ব্যাপারটা খুব একটা কথা এগোয় না। খাওয়া দাওয়ার পর থেকে নাজমা বেগমও সবার সাথে টুকটাক কথা বলছে। শুধু নেহাই একটা রুমে পড়ে আছে, কারোর সাথে কথা বলছে না। কেউ অবশ্য নিজের জেচে পড়েও তার সাথে কথা বলতে চাইছে না। বিকেলের দিকে তারা রওনা দেয়। সাজেদা বেগম আর আজিজ সাহেব মেয়েকে বিদায় দেওয়ার সময় খুব করে কাঁদে। তাদের একমাত্র মেয়ে কত দূরে চলে যাচ্ছে ভেবেই তো কলিজা ছিদ্র হয়ে আসে। কিভাবে থাকবে মেয়েকে ছাড়া? রায়ন আবার কিছুদিনের মধ্যেই ইয়ানাকে নিয়ে ফিরবে বলে আশ্বস্ত করে, তবুও বাবা মায়ের মন মানছে না। ইনা খুব করে অনুরোধ করে মোনাকে তাদের সাথে যেতে দিতে, কিন্তু মোনা না রাজি হয় না। মোনা নিজেও যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। শান্ত যাওয়ার আগে এক ফাঁকে রিমরাকে একটা উপহার দেয়। রিমরাও খুশি হয়ে যায় ভীষণ। সাজেক থেকে ফেরার পর থেকেই তাদের ইনস্টা গ্রামে টুকটাক কথা হতো।
পরে তা প্রতিদিনই রূপান্তরিত হয়েছে। এখন সেও একটু একটু শান্তকে পছন্দ করে। গাড়ি চলছে আপন গতিতে, গন্তব্য চট্টগ্রামের শহর। একটা গাড়িতে আরমান, রায়হান, ইয়ানা, নিমরা আরও মাহিদ বসেছে। ইয়ানার মন ভীষণ খারাপ। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই খুব করে কান্না পাচ্ছে। বাবা মায়ের কথা এখনই এত মনে পড়ছে। ওই বাড়ি কিভাবে থাকবে সে, কেমন করে তার সংসার জীবন। এইসব ভাবতে ভাবতে ইয়ানার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েদের জীবনটা বুঝি এমনি, নিজে প্রাণপ্রিয় বাবা মাকে ছেড়ে বছরের পর বছর অন্যের বাড়ি পড়ে থাকতে হয়। বিশাল ট্রাফিক জ্যাম পেরিয়ে চট্টগ্রামে পৌঁছাতে তাদের সময় লাগলো প্রায় 7 ঘন্টারও বেশি। মাঝখানে রাত 8টার দিকে কুমিল্লায় এক রেস্টুরেন্টে বিরতির জন্য নেমেছিলাম। এরপর বাকি পথটুকু খুব একটা জ্যাম ছিল না। কুমিল্লায় নামা পর্যন্ত ইয়ানা গাড়িতে অনবরত কেঁদেছে। তারপরেও পথটা রায়হানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছে সে। এই মুহূর্তে বাড়ি একটা থমথমে পরিবেশ, সবাই বেশ ক্লান্ত। আরমানরাও নিজের বাড়িতে চলে গেল। বেচারা মন মেজাজ খুবই খারাপ। ভেবেছিলাম মোনা আসবে তাদের সাথে, এই সুযোগে একটু পটানোর চেষ্টা করবে। এই মেয়ে তার সাথে যা একটা ভাব দেখায়, মাকেও কিছু বলা যাবে না, পাছে তার পছন্দের কথা শুনে মা রেগে যায় আর মোনার মধ্যে দোষ খুঁজে বেড়ায়। রাত যখন প্রায় 12টার কাছে ছুঁই, নিস্তব্ধতাতে চেয়ে গেছে চারিপাশে। সবাই নিজ নিজ ঘরে প্রবেশ করে গভীর ঘুমে তলিয়ে গেছে। খাওয়া, জামা কাপড় গোছানোর কোনো কিছুই করার বিন্দু মাত্র শক্তি নেই কারো মাঝে। সাবিনা বেগমকে নিয়ে মহিন সাহেব এসেছিলেন ফ্লাইটে। তাদের আসতে সময় লেগেছিল মাত্র 45 মিনিট। এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে হয়তো বড় জোর আরও 1 ঘন্টারও বেশি লেগেছে। কিন্তু তারা এতগুলো মানুষ কতটা পথ জার্নি করতে হয়েছে এই লোকটা কি তা জানে? কানিজ বেগম এই নিয়ে মহিন সাহেবকে বেশ ঝাড়লেন, কিছুটা তোলা রাখলেন সকালের জন্য। তবে মহিন সাহেব সেসব শুনে কি না বোঝা গেল না। তাকে দেখে মনে হচ্ছে গভীর নিদ্রাচ্ছন্ন ব্যক্তি। যদিও ইয়ানার এই বাড়ির বউ হিসেবে প্রথম গৃহপ্রবেশ ছিল, কিন্তু এই সম্বন্ধে কারো তেমন মাথা ব্যথা না দেখা গেল না। ইয়ানার এই নিয়ে কোনো অভিযোগও নেই। সে জানে সবাই এই মুহূর্তে ক্লান্ত রয়েছে। সে নিজেও রুমে গিয়ে শটান মেরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। রায়হানের জন্য একটুকুনিও জায়গা খালি রাখেনি। রায়হান লাগেজগুলো এক পাশে রেখে ফ্রেশ হতে গেল। যাওয়ার আগে ইয়ানাকেও বলে উঠে ফ্রেশ হতে নিতে। সেই কখন খাবার খেয়েছে, এখন নিশ্চয়ই আবার খিদে পেয়েছে। কিন্তু কে শুনে কার কথা? ইয়ানা নড়চড় দেখা গেল না, উল্টো আরেকটা বালি জড়িয়ে ধরে আরাম করে শুয়েছে। রায়হান ফ্রেশ হয়ে এসে দেখে বিছানায় তার জন্য একটুও জায়গা রাখেনি তার মিসেস। সে ধীরে কণ্ঠে ইয়ানাকে ডেকে বলতে লাগলো, এই যে বেবি জান, শুনছেন? সরে আমাকে জায়গা দেবেন নাকি আপনার উপরে শুয়ে পড়বো? এবারও কোনো জবাব না পেয়ে রায়হান বুঝতে পারল তার মিসেস সত্যি ঘুমিয়ে পড়েছে। সে হতাশ হয়ে ইয়ানাকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাত পা গুলো ঠিক করে দিয়ে তাকে একটা বালিশে শুয়ে দেয়। এতক্ষণ ইয়ানার মাথার নিচে বালিশ ছিল না। সে কোনাকুনিভাবে হাত পা ছড়িয়ে একটা বালিশ এক হাতে জড়িয়ে শুয়েছিল। রায়হান ইয়ানাকে ঠিক করে নিজেও ইয়ানার পাশে শুয়ে পড়ল। তারপর ইয়ানাকে টেনে তার মাথা আবার নিজের বুকের ওপর রেখে 2 বাহু আবদ্ধ করে নিল নিজের হৃদয়ের রাগিনীকে। এতদিন ধরে এই শান্তির ঘুমই তো সে যাচ্ছিল। এইভাবে ইয়ানাকে নিজের বাহুডোরে আষ্টে পিষ্টে রাখতে চেয়েছিল সে। আজকেও তার রাগিনী তার কাছে, তার বুকে মাথা রেখে ঘুমিয়ে। এর চেয়ে প্রশান্তির আর কি হতে পারে তার কাছে? রায়হান সন্তর্পণে ইয়ানার কপালে একটা চুমু খেয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেও ঘুমিয়ে পড়ে। একদিকে চট্টগ্রামবাসী ঘুমোতে ব্যস্ত, অন্যদিকে ঢাকায় 2 অসহায় বাবা মা নিজের প্রাণপ্রিয় কন্যার জন্য ব্যাকুল মনে চোখের পানি ফেলেছেন নীরবে। কত আদরের কন্যা তাদের আজ থেকে সারা জীবনের মতো পরের বাড়ি
হয়ে গেল, চাইলেও আর মেয়েকে কাছে পাবে না তারা। এই কথা ভাবতেই যে বুক ভারী হয়ে আসছে আজিজ সাহেবের। এই বাড়িতে দুইজন মধ্যবয়সী মানবী ছাড়া কেউই নেই। যাওয়ার সময় কানিজ বেগমকে বারবার করে বলেছেন যেন তার মেয়ের খেয়াল রাখা হয়, আর তারা যদি তা না পারে সাথে সাথে যেন ইয়ানাকে আবার তার বাবার কাছে ফিরিয়ে দেয়। আজিজ সাহেব কান্না জড়িত কণ্ঠে সাবিনা বেগমকে বলেন, আমার মেয়ে ফেলনা নয়, আমার হৃদয়ের টুকরো, যেটা এখন আপনাদের কাছে আমানত হিসাবে দিলাম। আমার বোনের সাথে না হয়েছে, তার এক অংশ যদি আমার মেয়ের সাথে করতে চান তবে এর ফল ভালো হবে না। সকাল সকাল সাবিনা মঞ্জিলে আবার হট্টগোল শুরু হয়ে গেল। আজ থেকে শুরু হবে আবার সকলের নিত্যদিনের কার্যক্রম। মর্জিনা বেগম আর নাজমা বেগম মিলে নাস্তা বানাচ্ছেন। কানিজ বেগম সেই নাস্তা টেবিলে পরিবেশন করছেন। কানিজ বেগম সকলের নাস্তা দিতে দিতে বারবার দোতলার সিঁড়িতে দিকে তাকাচ্ছেন। ইয়ানা অথবা রায়ন কেউ এখনো নেমে আসেনি। ঢাকায় যা করেছে। এই বাড়িতে কি আর এইসব চলবে? এত বেলা করে উঠলে সকলে কি ভাববে? এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? নাজমা বেগম নিশ্চয়ই এখনো খেয়াল করেনি, করলে কটকটি শেষ দেখিয়ে দিত এতক্ষণে। ভাগ্যক্রমে সাবিনা বেগমও এখনো উঠেনি, নয়তো বাধ্য আরেক দণ্ড। কানিজ বেগম এবারও নিম্বার কাছে এসে তাকে বলে, মিমু, আম্মু যাও তো, তোমার ভাইয়া ভাবিকে ডেকে নিয়ে এসো। না বড় মা, তুমি আমায় অন্য যে কোনো কাজ বলো, আমি করে দিচ্ছি, কিন্তু ভাইয়ার রুমে আমি যাব না। সকাল সকাল ডাকতে গেলে আমার রক্ষে নেই। ঠিক আছে, আমি রক্ষে করব তোর। এখন যে তুই ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, ইনায়াকে বলবি একটা শাড়ি পরে আসতে। নিমরা বিরক্তি নিয়ে উঠে যায় ভাবি ডাকতে। কানিজ বেগম আবারও পেছন থেকে হাঁক ছাড়েন, তাড়াতাড়ি আসতে বলবি। আচ্ছা বড় মা। নিমরা সিঁড়ি বেয়ে লাফিয়ে উঠে চলে যায় মুহূর্তেই। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মেকআপ করছে, আর সে খুব সুন্দর করে শাড়ি পরেছে। সে মেজেন্ডা কালারের শাড়িটাতে একদম পরিপাটির নতুন বউ লাগছে তাকে দেখে। কোমরের কাছে কিছু অংশ দৃশ্যমান, চুলের বিন্দু বিন্দু পানি পড়ে সেখানটা ভিজে আছে সামান্য। রায়ন ঘোর লাগা দৃষ্টিতে সেই দৃশ্য উপভোগ করছে। ঠোঁটের কোণে তার স্মিত হাসি ঝুলে আছে। ইয়ানা আয়নার মধ্য থেকে লক্ষ্য করলো রায়ন তার দিকে তাকিয়ে আছে। বুক উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি? প্রতত্রে রায়ন মাথা নেড়ে জানায়, কিছু না। ইয়ানা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগলো। রায়ন উঠে এসে ইয়ানার পাশ ঘেঁষে দাঁড়ায়। ইয়ানার হাত থেকে হেয়ার ড্রায়ার নিজে নিয়ে ইয়ানার চুল শুকাতে লাগলো। তারপর মেশিনটা এক পাশে রেখে দু হাতে ইয়ানার লতাতে কোমরে জড়িয়ে ধরে তার হালকা ভেজা চুল মুখ বুজে দেয়। মোহনী সুরে বলে ওঠে, তোকে খুব সুন্দর লাগছে বউ। এই মুহূর্তগুলোকে বন্দি করে রাখতে ইচ্ছে করছে আমার। ঠিক সেই সময় কেউ জোরে জোরে দরজায় কড়া নাড়ে। নিমরা বাইরে থেকে গলা ছাড়িয়ে ডাকাডাকি করছে, ভাইয়া, ইয়ানিপি। আকস্মিক কারো গলায় আওয়াজ পেয়ে রায়ন ধরফড়িয়ে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ায়। ইয়ানার এলোমেলো চোখে চারপাশে একবার তাকিয়ে দেখে, তারপর আস্তে করে গিয়ে দরজা খুলে দেয়। নিমরাও দেখে রায়নের মেজাজটা খারাপ হয়ে যায়। কিছু বলতে যাবে, ইয়ানা থামিয়ে দিয়ে সে তোয়ালা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিমরা ইয়ানাকে উপর নিচ একবার দেখে বলে, OMG ইনাপি, আজকে তোমাকে কি যে সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ইয়ানা সামান্য হেসে বলে, তাই নাকি? অন্যদিন বুঝি লাগে না? আরে না, তা কখন বললাম? বলতে চাইছি আজকে একটু বেশি সুন্দর লাগছে। তুমি তোমার কিউট টাপ্পি, সরি ভাবি। এই বলে নিমরাও খিলখিলিয়ে হেসে ওঠে। ইয়ানা নিমরাকে বলতে বলে আবার চুল শুকাতে লাগলো। নিমরাও ইয়ানার ড্রেসিং টেবিলের সামনে বসে এটা ওটা দেখতে লাগলো, সাথে নানান রকমের প্রশ্ন করছে। হঠাৎ লাফিয়ে উঠে বলে, এই চা। ইয়ানা ততক্ষণে চুল শুকানো শেষ। সে চুলে একটু চিরুনি চালিয়ে নিল। নিমরার এমন আচরণ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? নিমরা মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ,
আমাকে পাঠাইছে তোমাদের ডেকে নিয়ে যেতে, আর আমি এসে নিজেও বসে পড়েছি। চলো চলো, তাড়াতাড়ি চলো। বড় মা আমাকে মেরেই ফেলবে আজ, বলেছে তাড়াতাড়ি যেতে। ইয়ানা নিমরাও শান্ত করে বলে, আচ্ছা আচ্ছা, এত হাইপার হওয়ার কিছু নেই, চল, আমার শেষ। আসলেও দেরি করে ফেলেছি, তাই না? আর ভাইয়া? তোমার ভাইয়া কি ডাইনিং রুমের পথ চেনে না নাকি? চলে আসবে নিজেই। চলো এখন আমরা যাই। এই বলে দুই ননদ ভাবি নিচে নেমে যায়। নেহা টেবিলে থেকে তাকিয়ে দেখে ইয়ানাকে নতুন বইয়ের মতোই ঘোমটা টেনে শাড়ি কুচি সামলে নিচে নেমে আসছে সুন্দরী এই রমণী। নেহার খুব হিংসে হলো। আজ এই জায়গায় সে হলেও পারত। কত স্বপ্ন দেখেছিল সে, কিন্তু কিছুই হলো না। উল্টো তার জীবনটাই অনিশ্চিত এখন। সাইফ এখনও তার সাথে আর কোনো যোগাযোগ করেনি। ছেলেটা কি চাই সেও বুঝতে পারছে না নেহা। ইয়ানা টেবিলের কাছে আসতেই নেহা উঠে সেখান থেকে চলে গেল। ইয়ানা একবার তাকিয়ে দেখে, তবে কিছু বলে না। মহিন সাহেব ভেসে উঠে ইয়ানাকে বসতে বলে। ইয়ানা একটা চেয়ার টেনে বসে পড়ে। কানিজ বেগম জিজ্ঞেস করেন, রায়ান কোথায়? আসেনি কেন? ও ফ্রেশ হচ্ছে ফুপি, চলে আসবে এক্ষুনি। কানিজ বেগম আর কথা বলে না, চুপচাপ ইয়ানাকে নাস্তা বেড়ে দিতে লাগলো। কিছুক্ষণের মাথায় রায়ানও নিচে নেমে আসলো। ততক্ষণে সকলের নাস্তা প্রায় শেষ দিকে। মহিন সাহেব উঠে যেতে যেতে বলেন, খাবার শেষ হলে সবাই হল রুমে এসো, কিছু কথা আছে। এই বলেই তিনি উঠে চলে যায়। সবার খাওয়া দাওয়া শেষ করে গোল হয়ে বসেছে ড্রয়িং রুমে। গুরুত্বপূর্ণ মিটিং চলবে এখন। নিমরা একদম এক কোনায় গিয়ে ঘাপটি মেরে বসে আছে, যাতে বড়দের কথা হচ্ছে বলে তাকে কেউ তাড়িয়ে না দেয়। এতক্ষণ পর গিয়ে সাবিনা বেগম কামরা থেকে বেরিয়ে এলেন। মঈন সাহেবের এবার নিজের কথা শুরু করলেন। সবাই জানো ঢাকায় কি হয়েছে আর কোন পরিস্থিতিতে বিয়ে দুটো সম্পূর্ণ হয়েছে। এর মাঝেই রায়ান কিছু বলতে চাইলে মঈন সাহেব তাকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি তুমি এখন কি বলবে, দয়া করে আমাদের দোষারোপ করা বন্ধ করে আমাদের বলা কথাগুলো শোনো। রায়ান চুপসে গেল। মঈন সাহেব আবার নিজের কথা এগিয়ে নিয়ে যায়। আমি বাবুল সাহেবকে কথা দিয়ে রেখেছি, আবার এখানে অনুষ্ঠান হবে, তারপর মেয়ে পাঠাবো। তাছাড়া নুরুদ্দিনও চায় আমাদের মেয়ের বিয়ের বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে করতে, আমরাও তাই চাই। এখন কথা হচ্ছে আমাদের এমনিতেও রায়ানের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান করতে হবে। আমি চাচ্ছিলাম দুটো অনুষ্ঠান এর সাথে সেরে নিতে, এতে তোমাদের মতামত নিতে চাই। মায়ের সাথে আমার কথা হয়েছে, তিনি আমার কথায় সহমত পোষণ করছে। উপস্থিত সকলে বুঝতে পেরেছেন আসলে কার সিদ্ধান্ত এই সহমত পোষণ করেছে। আসলে এই আইডিয়া যে সাবিনা বেগমের আর তা তিনি মঈন সাহেবের মুখ দিয়ে বলাচ্ছেন তা বুঝতে কারোই বাকি নেই। তবে কেউ আপত্তি করলেন না। নুরুল সাহেব রাজি হয়ে গেলেন। মেয়ে এমন কাণ্ড করেছে যে তিনি নিজেই কোনো মতামত দিতেও লজ্জাবোধ করেছেন। তবে কেউ আপত্তি না করলেও করে বসলো রাহেন নিজেই। না বাবা, সবাই চাইলেও আমি এমন কিছু চাই না। দরকার প্রয়োজনে আমার বিয়ের রিসেপশন করতে হবে না। তবুও নেহার সাথে একই দিনে নয়, একদিনে বিয়ে করেছে, এটা অনেক। তাছাড়া তোমরা আত্মীয় স্বজনের কাছে নিশ্চয়ই বলে বেরিয়েছ আমার সাথে নেহার বিয়ে হবে। আমি চাই না মানুষ এসে আমাদের নিয়ে সমালোচনা করুক, বিশেষ করে কে আমার বউকে নিয়ে কোনো রকম কথা বলুক। মঈন সাহেব কিছুটা গম্ভীর গলায় বললেন, সে কি নিয়ে তুমি চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। দরকার প্রয়োজনে নিমন্ত্রণ পত্রে লিখে দেব, রায়ানের বউকে নিয়ে কেউ কোনো সমালোচনা করবেন না, তাতে আমার ছেলের গায়ে লাগবে, তাহলে নিশ্চয় তোমার আর সমস্যা থাকবে না। রাহেন আর কিছু বলল না যে এবার। মঈন সাহেব সকলকে বলে দিলেন যার যা দরকার শপিং সেরে নিতে। তিনি বাবুল সাহেবের সাথে কথা বলে 2-3 দিনের মধ্যে অনুষ্ঠান দিন ঠিক করবেন। ড্রয়িং রুমে আনন্দের রোল পড়ে গেল মুহূর্তেই। চুপটি মেরে থাকা নিমরাও খুশিতে লাফিয়ে উঠল। মাহির যারা সহ নাচানাচি শুরু করে দিল। আজকে আর কেউ তাকে থামালো না। সাবিনা বেগম একদম চুপ, নিজের রাগের প্রমাণ দিচ্ছে। তবে কেউ তার রাগ ভাঙাতে আসছে না দেখে আরেকটু চটে গেলেন ভেতরে। তারপর কোনো শব্দ ছাড়াই নিজের কক্ষে চলে গেলেন।
রায়হান রুমে এসে নিজেকে জিজ্ঞেস করে, ইনো, এই ব্যাপারে তোর কোনো সমস্যা আছে কি? থাকলে বলতে পারিস, আমাদের রিসেপশন আলাদা হবে দরকার পড়লে। রায়হান রুমে এসে ইয়ানাকে জিজ্ঞেস করেন। ইয়ানাও জানায় তার কোনো সমস্যা নেই, উল্টো রায়হানকে একটু শাসিয়ে নিল যাতে সে সবার সামনে ইয়ানাকে নিয়ে কোনো লাগাম ছাড়া কথা না বলে। বিকালে তারা সবাই মিলে শপিংয়ে চলে গেল। সবাই বলতে বাড়ির বড়রা কেউ গেল না, কেবল রায়হান, ইয়ানা, নিমরা, নেহা আর সাথে আরমানকেও নিল। এই সবের মাঝে নেহা নির্বিকার, তার কোনো মতামত নেওয়া হচ্ছে না। সে চুপচাপ, কারোর সাথে তেমন কথা বলছে না। তবে নিমরা যথেষ্ট চেষ্টা করছে নেহাকে হাসানোর, তার সাথে কথাও বলছে। শপিংয়ে গিয়ে ধরে ধরে আরেকটা জামা, লেহেঙ্গা, শাড়ি সব দেখাচ্ছে। কোনোটা পছন্দ, কোনোটা পরলে তাকে কেমন লাগবে এইসব বলছে। যতই হোক তার আপন বোন, সেও বোনকে একটু হলেও ভালোবাসে। তবে নেহার এসবের মন নেই। সে দেখেছে রায়হান এইসব ইয়ানার কেয়ার করছে। ইয়ানার পছন্দের কালার, কোন ধরনের জিনিস ইয়ানার ব্যবহার করে সব রায়হানের জানা। ইয়ানার ব্যাগগুলো নিজের এক হাতে রেখে অন্য হাতে ইয়ানা শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে ইয়ানা হারিয়ে যাবে। ইয়ানাকে কতটা খুশি, প্রাণবন্ত লাগছে এসব দেখে নেহা মনে মনে ভাবছে। তার সাথে সাইফের সম্পর্ক কি এমন হবে? সাইফ কি এভাবে তার খেয়াল রাখবে? হয়তো রাখতো, তবে সে যা করেছে তারপরে নিশ্চয়ই সাইফ তাকে ঘৃণাই করবে, যেমনটা সবাই করে। তবে সত্যি কি ঘৃণা করলে তাকে বিয়ে করেছে কেন? না, সাইফ আর যাই হোক তাকে ভালোবাসে, সেও চাইলে সাইফের সাথে ভালো থাকতে পারবে। তবে সেটা কি সে কখনো পারবে? রায়হানের প্রতি তার এই আকর্ষণ, ভালো লাগা, মুগ্ধতা কি কখনো ফুরাবে? এসব ভাবনার পর আর ভেতর থেকে কোনো জবাব আসে না। শপিং শেষ করে প্রায় রাত 11টায় বাড়ি ফিরল। তবুও কেনাকাটা শেষ হয়নি বোধ হয়। বিয়ে শাদির ব্যাপার আগের দিন পর্যন্ত কিছু না কিছু থেকেই যায়। এত দেরি করার জন্য বাড়ি এসে বকাও খেলো বেশ। তবে সব দোষ শেষমেশ চাপিয়ে দেওয়া হলো রিমরার ঘাড়ে। সেও নাকি জেদ ধরেছিল ডিনার না করে ফিরবে না, তাই দেরি হয়েছে, নইলে আরও আগেই আসতে পারত তারা। যেহেতু আগেই আরমান উপস্থিত নেই, আরমান শপিংয়ের পরে নিজের বাসায় চলে গিয়েছে, তাই নিমরা নিজের ঘাড়ে পড়া দোষটা আরমানের দিয়ে দিল। এরপর দৌড়ে নিজের ঘরে চলে যায়। অনুষ্ঠানের তারিখ ঠিক করা হলো 4 দিন পরে। এর মাঝে ঘরোয়াভাবে মেহেদি আর হলুদের অনুষ্ঠানও করা হলো তাদের বাড়িতে। প্রথম বিয়ে এমনি এমনি তো আর হতে দেওয়া যায় না, তাই না? রায়হানের 2 চাচা মিলে বিয়ের আর রিসেপশনের জন্য আলাদা আলাদা কার্ড বানিয়ে আনেন, এবং কারো যেন কোনো কনফিউশন না থাকে তাই নিমন্ত্রণ পত্রের সাথে যতটা সম্ভব সংক্ষেপে বলেও এসেছেন। খুব কাছের আত্মীয়, অর্থাৎ যাদের বা বললেই নয় এমন মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আর তাদের কিছু স্পেশাল বিজনেস ক্লায়েন্টেড ও কিছু স্টাফ। বড় পরিবার হওয়ার কম বলতে বলতেও প্রায় 300 মানুষ বলা হয়ে গেছে। তাছাড়া ঢাকা থেকেও আসছে শখানেক মেহমান। আয়োজন চলছে দ্রুত গতিতে। একই দিনে দুটো অনুষ্ঠান, কাজ তো কম নয়। মাঝখানে বাঁধলো এক নতুন দ্বন্দ্ব। প্রথম কথা হলো বিয়ে বাড়ি থেকেই হবে, পরে মানুষ বেড়ে যাওয়া হলো, বুক করতে হয়েছে। বিয়ে শাদী হলো, এত কম সময়ে কি ম্যানেজ করা যায়? তবুও আরমান কোথাও থেকে ডাবল পেমেন্ট করে জোগাড় করেছে। বুধবার সকাল 7টায় রায়হান কাজ করতে করতে ক্লান্ত। তাকে দেখে বোঝার উপায় নেই সে তার আজ বিয়ের রিসেপশন। বাড়ি ভর্তি মেহমান তাদের। নাজমা বেগম আর মর্জিনা বেগমের বাপের বাড়ি সবাই চলে এসেছে 2 দিন আগেই। শুধু কানিজ বেগমের বাড়ি থেকে এখনো কেউ আসেনি। ইয়ানা অনেক করে চাইলো কোনোভাবে শান্ত আর মোনাকে আনা যায় কিনা, তবে তা আর হলো না। মোনার মা রাজি হলেও মোনার বাবা অনুমতি দিলেন না কিছুতেই। তিনি বলে দিয়েছেন একেবারে অনুষ্ঠানের দিন সকাল সকাল পৌঁছে যাবে তারা। ইয়ানা সেই অপেক্ষায় বসে আছেন, কখন আসবে তার বাড়ির লোক। আজ 5 দিন হলো বাড়ির কাউকে দেখছে না।
বাবা মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছে। এইদিকে সরাসরি কেউ তাকে কিছু বললেও সে বেশ বুঝতে পারছে বাড়িতে আসা কেউ তার প্রতি খুব একটা খুশি নয়। সবাই কেউ কেউ আবার তার ভীষণ প্রশংসাও করছে। এই বাড়ির আসার একদিন পর থেকেই সে লক্ষ্য করছে নাজমা বেগম আর নিহা তাকে দেখলে কেমন আচরণ করেন হচ্ছে তাকে ইয়ানার এইসব মন খারাপ লাগে। তাদের সামনে পড়তে চায় না সে। আবার বেশিক্ষণ রুমে থাকলেও এটা ওটা কুকুরটির কথা শুনতে হয় তাকে। রাহিনও কিছু বলে না, বললে আবার বাড়িতে নতুন ঝামেলা সৃষ্টি হবে। সে চাই বা স্তব্ধ জন্য কোনো ঝামেলা বাঁধুক। ইয়ানা ভাবছে কিছুদিন ঢাকায় থেকে আসলে হয়তো সব ঠিক হয়ে যাবে। সকালের নাস্তা খাওয়ার পর রায়ান গাড়ি বের করে ইয়ানা, নিমরা আর নিহাকে পার্লারে পৌঁছে দিয়ে আসে। কাজ শেষ করে আবারও তাকেও তৈরি হতে হবে। আসার সময় হয়ে গিয়ে একবার দেখে আসলো সব ঠিকঠাক আছে কিনা। বাড়ির সকলেই তৈরি হয়ে 12টার মধ্যেই হলে পৌঁছে গেছে। ঢাকা থেকে এখনো সবাই পৌঁছয়নি, তবে ইয়ানাদের পরিবার সবাই সাথে মোনা, শান্তরাও চলে এসেছে। পরিবেশটা আরো সুন্দর আর উৎসব মুখর হয়ে উঠেছে এবার। একই টেজে আলাদা আলাদা সোফায় বধূ বেশে বসে আছে দুই রমণী। আজকে ইয়ানা একটা অফ হোয়াইট কালারের গর্জিয়াস শাড়ি পরেছে, কানের কাছে সাদা গোলাপ গোজা, একটা দোপাট্টা দিয়ে ঘোমটাও টেনে দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর লাগছে তাকে। সাথে কিছু ডায়মন্ড জুয়েলারি পরেছে। আজকে তার স্বর্ণের কিছুই পরেনি। এই জুয়েলারি সব তার বাবার বাড়ির দেওয়া, শুধু হাতে রিংটা রায়নের করা গিফট। এটাও দিয়েছে তার জন্মদিনে। বিয়ের গিফট এখনো কিছুই দেওয়া হয়নি। তানিজ বেগম অবশ্য তাকে অনেকগুলো গহনা কিনে দিয়েছিল গতকাল। এছাড়াও ইয়ানার বিয়ের পরের দিনই তিনি নিজের আলমারি থেকে ছেলের বইয়ের জন্য জমিয়ে রাখা সব গহনা ইয়ানার হাতে তুলে দেয়। ইয়ানা এইসব পছন্দ না, সে জুয়েলারি পরে কম, আরও পরলেও সেটা হয় ওজনে হালকা এমন ধরনের। ইয়ানা বারবার চারপাশে তাকাচ্ছে। তখনই মোনা আসে। মোনাকে দেখে ইয়ানার কলিজা খুশিতে লাফিয়ে ওঠে। মোনা দৌড়ে এসে ইয়ানাকে জড়িয়ে ধরে। ইয়ানাও দু হাতে আগলে নেয় তাকে। কেমন আছিস জানো? অনেক মিস করেছি তোকে জানিস। বলতে বলতেই যেন মোনা কেঁদে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ইয়ানার পাশে এসে বসলো। ইয়ানার গালে হাত রেখে বলে, ভীষণ মিষ্টি লাগছে তোকে মাই কিউট বেস্টি। ইয়ানা সামান্য হেসে উঠে, তারপর মুখটা ভার করে কিছুটা অভিযোগে সুরে মোনাকে বলে, তোর সাথে আমার কোনো কথা নেই, রাগ করেছি আমি। সেই দিনও এলি না আমাদের সাথে। গত পরশু থেকে কত অনুরোধ করেছি, তবুও তুই এলি না। তোর বন্ধুত্ব এটাই। মনে এবার ইয়ানার হাত ধরে বলে, সরি রে, তুই তো জানিস বাবা কেমন। অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বাবাকে ম্যানেজ করতে পারিনি। বুঝতে পেরেছি। তারপর একে একে আজিজ সাহেব, সাজেদা বেগমও এলেন। সাজেদা বেগমকে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই দিলেন। আজিজ সাহেব না কাঁদলেও তার চোখে পানি ছিল। এই মেয়েটা যে তার প্রাণ। সাইফেরা এসে পৌঁছানোর পর খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। চট্টগ্রামে যারা ছিল তারা আসার পরপরই খাওয়া দাওয়া সেরে নিয়েছিলেন। এই বাড়ির বউ হিসেবে ইয়ানা অনেক দামি দামি গিফট পেয়েছে, যার অধিকাংশই স্বর্ণ। নিহাকে আত্মীয় স্বজনরা কিছু না কিছু দিলেও সে বাড়ির লোক থেকে পেয়েছে অনেক ধরনের উপহার। তবুও এতে নাজমা বেগমের শান্তি হলো না। তিনি ইয়ানার প্রতি হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার পাশ থেকে তার বোন নাসিমা বেগম বলে উঠে, হ্যাঁ রে নাজু, রায়ানের সাথে না আমাদের নেহার বিয়ের হওয়ার কথা ছিল, তাহলে এই মেয়ের সাথে কিভাবে হলো? মেয়ের কপাল দেখছো? এছাড়াও আরও অনেক কিছুই বলতে লাগলেন। তার এক একটা কথা ছিল আগুনে ঘি ঢালার মতো। এসব কথায় পাশ থেকে দাঁড়িয়ে শুনছিলেন নিমরা। সে আর সহ্য করতে পারছে না, এবার বলেই উঠলেন, খালা, আপনি কি বিনা নিমন্ত্রণে এসেছেন? কার্ড পাননি বুঝি? নাসিমা বেগম কিছুটা থতমত খেয়ে কপাল জড়িয়ে বলে ওঠেন, এটা কেমন কথা নিমরা?
বিনা নিমন্ত্রণে আসতে যাব কেন শুনি? আর আমার বোনজির বিয়ের কার্ড আমি পাবো না তো পাবে এটাকে? না খালা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছুই জানতেন না। যেন প্রস্তুতি নিয়ে এসেছিলেন ভাইয়ের সাথে নেহাপুর বিয়ে খাওয়ার, আর এখানে এসে দেখছেন ভিন্নতা। বিয়ের কার্ডে স্পষ্ট লেখা ছিল কার সাথে কার বিয়ে হচ্ছে, আপনারা কিসের অনুষ্ঠানে আসছেন। আর আপনার বোন এমনিতেও কম নয়, দয়া করে তার কানে বিষ ঢালা বন্ধ করুন। নাজমা বেগম বেশ কয়েকবার চোখ রাঙিয়ে মেয়েকে চুপ করানোর চেষ্টা করে, তবে নিমরা চুপ করানোর সাধ্যি কি আর কারো আছে? নাজমা বেগম বোনের মেয়ের এমন কথায় অপমানে জ্বলে উঠলেন। নিমরাও আর সেখানে দাঁড়ালো না, চলে গেল স্টেজে গিয়ে সাইফের পাশে বসে পড়ল। সাইফকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমি কিন্তু চোর নই, তাই তার জুতা চুরি করলাম না। আপনি আমার টাকাটা দিয়ে দিন। সাইফ ভুকুসকে বলেন, কিসের টাকা মানে? আর আপনি আমাকে 2 দিন গেটের টাকা দিলে আমি আপনাকে 2 দিনের ডাবল মালা দিয়েছি, বুঝেছেন? আপনি যে আমার দুলাভাই হয়ে এত কিপটা হবেন তা তো ভাবিনি। দিয়ে দেন না ভাইয়া, আমি তো নইলে ঠকে যাব। হাত ধোয়াতেই পারিনি, সেটার টাকাও মিস হলো। নিমরাই মুডটাই বিগড়ে গেল। সে মুখ বাঁকা করে উঠে গিয়ে ইনায়া আর রায়ানের মাঝখানে গিয়ে বসে পড়ল। রায়ান আর চোখে তাকায়, কিন্তু সবার সামনে কিছু বলতে পারে না। নিমরার দাঁত কেলিয়ে হাসে। আজকে পুরো দিনও সে এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছে। শান্ত তার পিছু পিছু ঘুরলেও সে একবারে শান্তর সাথে কথা বলেনি, আর কোনো বলছে না। তা শান্ত বুঝতেও পারছে না। বেচারা এখন মন খারাপ করে এক পাশে বসে আছে। এইদিক আরমানের বাবা মোনার বাবার সাথে আজকে আবার কথা বলেছে। মোনার বাবা তাদের ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে। আরমানের মা গতকাল রাতে আরমানের সাথে মোনার সাথে তার বিয়ে নিয়ে কথা বলেছেন। আরমানও বাধ্য ছেলের মতো মায়ের কথায় সম্মতি জানায়। এতে আনিলা বেগমের খুশির শেষ থাকে না। তার ছেলে যে তার এক কথায় রাজি হয়ে যাবে তা তিনি কখনোই ভাবেননি। এদিকে ওনার ছেলে যে মনে মনে একই মেয়েকে পছন্দ করে রেখেছে তা তো তিনি আর জানেন না। মোনা এখন এইসব বিষয়ে কিছুই জানে না, তবে মা ছেলের মতলব কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। আরমানা সারাদিন মোনাকে ইচ্ছে মতো জ্বালিয়েছে। অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা নেমে এলো। সাইফের পরিবার আজিজ সাহেবকে অনেক অনুরোধ করা হলো থাকার জন্য, কিন্তু কেউই রাজি হলেন না। সাইফরা নিহাকে নিয়ে চলে গেল। নিহার সাথে গেল নিমরা আর মাহিদ। কান্নার রোল পড়ে গেল সেই সময়টার। তার কিছুক্ষণ পর আজিজ সাহেবও ইয়ানাকে নিয়ে রওনা হওয়ার অনুমতি চাইলেন। আজিজ চৌধুরীও বোনের সাথে আগে কথা বলে রেখেছিলেন ইয়ানাকে তারা তাদের সাথে নিয়ে যাবে, তাই এই ব্যাপারে কেউ আর দ্বিমত করেনি। ইয়ানা চলে গেলে তার বাবা মায়ের সাথে রায়নও যায় না বাড়িতে। অনেক কাজ রয়েছে, সেসব শেষ করে সে আগামীকাল যাবে। তাছাড়া 2 দিন পর আবার সাইফের বাড়িতে দাওয়াত রয়েছে তাদের। একদল মেহমান বিয়ে হলো থেকেই বাড়িতে চলে গেল। বাকি কিছু লোক রায়ানদের সাথে বাড়িতে ফিরছে। বাড়িতে ফিরে আবার থেকে যাওয়া মেহমান এবং নিজের জন্য খাবারের ব্যবস্থা করতে হয়েছে। বাড়ির কর্ত্রীদেরকে বাড়ির পুরুষরা সকলকে খাইয়ে দাইয়ে শুয়ে যায়। রাহিন ডেকোরেশনের ওয়ালাদের সব বুঝিয়ে দিয়ে সব কাজ শেষ করে শুতে এলো রাত 1টায়। বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল। ঘরটা কেমন খালি খালি লাগছে তার। বিছানায় পড়ে আছে ইয়ানার একটা ওড়না, সেটা হাতে নিয়ে রায়ন ঘ্রাণ নেয়, অনুভব করতে যায় ইয়ানাকে। এভাবেই কেটে যায় আরও কিছু মুহূর্ত। নিশতি রাত, চারিদিকে গভীর নিস্তব্ধতা। রায়ন শুয়ে আছে নিজের বিছানায়, অথচ মনে হচ্ছে এই ঘরটা আজ তার নিজের নেই। জানালার পর্দা হালকা নড়ে উঠল হাওয়ায়, কিন্তু সে দিকে তার খেয়াল নেই।
তার চোখের সামনে ভেসে উঠছে ইয়ানার মুখ, সেই মায়া ভরা চোখ, সেই আলতো হাসি, আর ভোরবেলায় ঘুম জড়ানো কোমল কণ্ঠস্বর। মাত্র 5 দিন আগে বিয়ে হয়েছে তাদের, অথচ মনে হচ্ছে ইয়ানা ছাড়া এই ঘর, এই রাত, এমনকি এই নিঃশ্বাসও অচেনা হয়ে গেছে। ইয়ানা গেছে বাবার বাড়ি ঢাকায় মাত্র কয়েকদিনের জন্য। রাহানের জানে ও ফিরে আসবে, কিন্তু এই কয়েকটা দিনই কি ভীষণ ফাঁকা লাগছে সব কিছুই। ড্রেসিং টেবিলে পড়ে থাকা ইয়ানার চিরুনি, তার হাতে জড়িয়ে থাকা ইয়ানার রঙিন ওড়না, সবই যেন কথা বলে তার সঙ্গে। বিছানার পাশে হাত বাড়িয়ে সে ওর জায়গাটা ছুঁয়ে দেখে শীতল ফাঁকা রায়নের মনে হয় ভালোবাসা শুধু কাছাকাছি থাকাই নয়, কখনো কখনো ভালোবাসা মানে এই শূন্যতাকে অনুভব করাও। এই একাকিত্বের সেই আর গভীরভাবে টের পাচ্ছে ইয়ানা। এখন শুধুই কারো মেয়ে নয়, এখন সে রায়নের পৃথিবী। আর সে পৃথিবী আজ রাতে ঢাকায়, দূরে, খুব দূরে। রায়ান হাত বাড়িয়ে নিজের মোবাইল নেয়, ইয়ানাকে কল করবে। ঢাকায় পৌঁছানোর পর একবারও কথা হয়েছিল, কিন্তু রায়ান ব্যস্ত থাকায় খুব বেশি কথা বলতে পারেনি। তাছাড়া ইয়ানা ক্লান্ত ছিল ভীষণ। ইয়ানার প্লেনে যাওয়ার সময়ও কম লেগেছে। 2 বার রিং হওয়ার পর ইয়ানায় কল রিসিভ করে। ইয়ানার ঘুমিয়ে পড়েছিল। রায়ানের কলের ঘুম ভাঙে তার। ইয়ানা ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, হ্যালো। খেয়েছিস রাতে? খেয়েছি, আপনি খেয়েছেন? ঘুমিয়ে পড়েছিল নাকি? আসলে আমার এখনো ভীষণ ঘুম পাচ্ছে, কালকে কথা বলি, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে, ঘুমো তাহলে, সকালে কথা হবে। এই বলে রায়ান কল কেটে দেয়। ইয়ানা ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে রায়ানেরও চোখ লেগে আসে। তারপর ঘুমের রাজ্য তলিয়ে পড়ে সেও। 2 দিন পর রাহানের বাড়ির লোক চট্টগ্রাম থেকে মোটামুটি কিছু কাছের আত্মীয় স্বজন নিয়ে সাইফের বাসায় এলেন। রায়ান গতকাল সকাল সকালই চলে এসেছে আজকে এখানে, অর্থাৎ সাইফের বাসায় সাইফ আর নেহা রিসেপশনে হবে। খুব বেশি আয়োজন করেনি, তবে কমও বলা চলে না। শান্তিপূর্ণভাবে আজকের অনুষ্ঠানটা শেষ হয়। বাবুল সাহেব জানায় তারা আজকে নেহাকে চট্টগ্রাম ফেরত পাঠাবেন না, এখানে কয়েকদিন থাকুক, তাদের সাথে মানিয়ে নিক নিজেকে, তারপর না হয় ঘুরে আসবে। অতঃপর সকালে সেখান থেকে চলে আসে বাড়ি কিছু সদস্য ইয়ানাদের বাসায় থেকে যায়, আর বাকিরা আবার চট্টগ্রামে ফিরে যায়। আগামীকাল তারা সবাই যাবে মোনাদের বাসায়। মোনার বাবা সম্মতি জানালে আগামীকালই আংটি পরিয়ে আসতে চায় আনিনা বেগম। পরে টরে না হয় দিনক্ষণ ঠিক করে বিয়ে সেরে নেওয়া যাবে। পরের দিন বিকালে তারা সবাই মোনাদের বাসায় যাওয়ার কথা মোনা জানতে পারে তাকে দেখতে আসবে, তবে কে বা কারা সেটা সে জানে না। ইয়ানা বা তার বাড়ির লোক কেউই তাকে আরমানের ব্যাপারে এখনো কিছু বলেনি। এমনি আরমানও নিজেও জানে না। আরমানের সাথে তার খুব একটা কথা হয় না। মাঝে মাঝে আরমান কল করে, একটু জ্বালাতন করে, এই যা। মোনা দেখতে আসবে শুনে খুব উসখুস করতে লাগলো। বাবাকে ভয়ে কিছু বললেও মায়ের কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতে লাগলো। তবে মোনার মা তাতে খুব একটা কান দিয়ে বলে বোঝা গেল না। মোনা নিরাশ হয়ে নিজের রুমে এসে বসে আছে। আজকে প্রথমবারের মতো ইচ্ছে করলো আরমানকে একটা কল দিতে। সে তো ঢাকায় আছেই, তবে গতকাল সাইফের বাসায় আরমান একবারও মোনার সাথে কথা বলেনি। এমনিও আজকে কয়েকদিন হলো কোনো কলও করে না। মোনা ফোন হাতে নিয়ে ভেবেই চলেছে কল করবে কি করবে না, তবে সাহস জুগিয়ে উঠতে পারছে না। এবার ফোনটা নিয়ে ইয়ানাকে কল লাগালো। আজকাল মহারানী যা ব্যস্ত, বলা যায় না কল রিসিভ করবে কিনা। তবুও মোনা এক বুক আশা নিয়ে কল লাগালো। তৃতীয়বারের সময় ইয়ানা কল ধরলো। মোনা কিছু বলার আগে অপর পাশ থেকে ইয়ানা উত্তেজিত স্বরে বলে ওঠে, কি ম্যাডাম, তলে তলে এত দূরে এগিয়ে গিয়েছো? আমাকে তো কিছুই জানালে না, আমি কিন্তু খুবই কষ্ট পেলাম। মোনা বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি জানানোর কথা বলছিস তুই? আর
কেনই বা কষ্ট পেলি? আমি কি করেছি? ঢং করছিস? আজকে যে তোকে দেখতে আসবে বলেছিস একবারও? এবার নিচু স্বরে বলে ওঠে। আমি নিজেই জেনেছি সকালে, কিন্তু তুই জানলি কি করে? মা বলেছে। ইয়ানা হাসি চেপে রেখে জবাব দেয়। আন্টি না বলে তো আমি জানতেই পারতাম না। তাই তো তুই হয়তো আমাকে না বলেই বিয়ের পিড়িতেই বসে পড়তি, তাই না? হুম, তা কখনোই না। আমাকে নিজের মতো ভাবিস না একদম। এত তাড়াতাড়ি ভুললে চলবে না। তুমিও ঠিকই আমাকে না জানিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিচ্ছিলে। ভাগ্যিস আমি ঠিক সময়ে জানতে পেরেছি, আর ভাইয়াকেও জানিয়েছিলাম। না হলে এখন নেহার জায়গায় তুই আর তোর জায়গায় নেহা থাকতো, বুঝলি? কথাগুলো শেষ করে থামল মোনা। ইয়ানার সাড়া না পেয়ে কিছুটা ঘাবড়ে গেল। ইয়ানা আবার তার কথায় মন খারাপ করেনি তো? সে অস্থির গলায় আবার ইয়ানাকে ডাকতে লাগলো। প্রত্যুত্তরে ইয়ানা বলে, ইনু, এই ইনু, শুনতে পারছিস? বলে ইয়ানা হেসে উঠল। শুনছি এবং বুঝেছিও। এখন তুইও আমাকে বলতে পারিস তোর কোনো পছন্দ থাকলে। এখনো সময় আছে, কিন্তু দেখি কি করা যায়। বিয়ে ঠিকঠাক হয়ে গেলে তখন কিন্তু আর ভাঙতে পারবো না, আগেই বলে দিচ্ছি। মজা নিচ্ছিস? নে, সময় ভালো, এখন তো মজা নিবি। এর জন্যই মানুষের উপকার করতে নি। ইয়ানা তখনও মিটিমিটি হাসছে। আচমকা মনেকে জিজ্ঞেস করে বসলো, ইনু, আরমান সাহেব কোথায়? কেন, খুব মনে পড়ছে নাকি? ফোনটা দিব? আমার সামনেই আছে। ইয়ানা হাসি থামিয়ে বলে। ইয়ানা আর কিছু বলার আগে মোনা হুট করে কল কেটে দিল। কল কেটে মোনার ফোনটা আশেপাশে ছুঁড়ে পেলে দিল, যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। মনে মনে ভাবছে, আরমান এতক্ষণ ইয়ানাকে সামনেই ছিল, তার কথা শুনে ফেলেনি তো? আর যদি শুনে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? তাহলে কি তার বিয়ে হয়ে গেলে আরমানে কিছুই যায় আসে না? আরমান কি তার সাথে এতদিন শুধুই মজা করছিল? এইসব ভেবেই মোনার মন খারাপ হয়ে যায়। ঠিক বিকেল 5টায় সবাই এসে হাজির হয় মোনাদের বাসায়। মোনা এখনও ঘাপটি মেরে একটা রুমে বসে আছে। কিছুক্ষণ পরে মোনার মা গিয়ে তাকে নিয়ে আসলো। সকলের সামনে একটা গ্রাউন্ড পড়েছে সে, মাথায় ঘুমটা টানা, নিচের দিকে তাকিয়ে আছে সে। মোনাকে এনে একটা সোফায় বসানো হলো। তখনই পাশ থেকে ইয়ানাকে তাকে একটা চিমটি কাটে। কিরে তাকা, নিচে কি ফ্লোর? জীবনে দেখিসনি নাকি? মোনা বিস্মিত নজরে চেয়ে আছে। একে একে সবাই নজরে আসতে বিষণ্ণতায় তার চোখ বড় বড় হয়ে আসে। তার ঠিক সামনে বসে আছে আরমান। আরমান এক পাশে রায়ানের, আরেক পাশে মোনার বাবা আর আরমানের বাবা। মোনার দুপাশে ইয়ানা আর আলিশা বেগম, আর সাথে আরও এসেছে নিমরা, আজিজ সাহেব, কানিজ বেগম, মর্জিনা বেগম, এমনকি যারাও মাহিদও। মোনা এমন কিছু কল্পনাও করতে পারেনি। তার প্রতিক্রিয়া আরমানের মায়ের একটা আগ্রহ সে লক্ষ্য করেছিল, তবে এইভাবেই তাও এত কম সময়ে দেখতে চলে আসবে এটা ভাবেনি সে। আরমান মুচকি হাসলেন, যেন ভীষণ লজ্জা। তারপর মোনার পরিবারের সম্মতিতে খুব জাঁকজমকপূর্ণভাবেই মোনাদের বাসায় আংটি বদলের কাজ সেরে ফেলা হয়। বিয়ের জন্য মোনার বাবা 6 মাস সময় চেয়ে নেয়। মোনার বাবা কিছুটা সন্দেহপ্রবণ ব্যক্তি, কিছুতেই সহজে বিশ্বাস করে উঠতে পারে না ভিন্ন শহরের মানুষ এত অল্প সময়ে পরিচয় বিয়ে পর্যন্ত এগোনো ওনার ঠিক মনে হলো না। তাই তিনি কিছুটা সময় নেন। আরমানরেও তো চাইছিল কিছুটা সময় নিয়ে বিয়ে হোক, তাই তারাও আর আপত্তি জানালেন না। সকল আনুষ্ঠানিকতা সেরে পরের দিন সকাল সকাল পরেই আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে বিকেলে গড়িয়ে আসে। দূরের আত্মীয়তার এই এক ভোগান্তি আরমানের শরীরও ক্লান্তিতে দেখা গেল না। সে আজকে খুবই খুশি। ফুরফুরে মেজাজে নিজের বাড়িতে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। রায়ানরাও চলে যায় নিজের ভবনে। রাতের খাবারের পর রায়ান জানায় বাবার মায়ের রুমে চলে যায় তাদের সাথে কিছু আলাপ আলোচনা করার উদ্দেশ্যে।
বাবা মায়ের রুমে সামনে গিয়ে কিছুটা ইতস্তত বোধ করছে রায়ান। দরজায় কড়া নাড়তে কানিজ বেগম ছেলেকে ইশারায় করেন রুমে প্রবেশ করতে। মাত্রই নামাজ পড়ে উঠলেন তিনি। যাই নামাজ ভাস করতে করতে হেসে বলে উঠেন, কি ব্যাপার, আজকে আমার ছেলে আমাদের মনে পড়লো কিভাবে? কেন, মনে পড়ে কি বারণ? রায়ান এসে একটা চেয়ার টেনে বসে। মঈন সাহেবও খাটে হেলান দিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছিল বোধহয়। মা ছেলের কথোপকথন কিছুটা নড়ে চড়ে বসে। রায়ানকে সামনে বসা দেখে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এই ঘরে? রায়ান স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়। মহিউদ্দিন সাহেব গম্ভীর মুখে চেয়ে আছেন, ছেলের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। কানিজ বেগম মুখে চিন্তার ছাপ। কানিজ বেগম স্বস্তির কণ্ঠে জিজ্ঞেস করে, আবার কি হয়েছে আপু? কেউ কিছু বলেছে নাকি? নেয়ার কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো অনেক হয়েছে আম্মু, তবে আমি যেটা বলতে এসেছি সেটা হলো আমার ছুটি কম। 1 সপ্তাহের মধ্যে ফিরে যেতে হবে আমাকে। 15 দিনের ছুটিতে এসেছিলাম, এর মধ্যে অলরেডি 10 দিন শেষ হয়ে গেছে। মহিউদ্দিন সাহেব বিরক্তি নিয়ে আর সামান্য রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, পাগল হয়েছো তুমি? আবার কেন বিদেশে যাবে? এখন কে কি করছে তোমার? সবই তো হলো তোমার মর্জি মতো, আর কি চাও? দেখেন বাবা, আমি কারো কথায় বা কোনো শর্তে ফিরে আসিনি। এসেছি নিজের ইচ্ছে, আবার চলে যাব। এতদিন আপনাদের জানানোর মতো সুযোগ পাচ্ছিলাম না, তাই বলে বলা হয়নি। তাছাড়া আমি একবারও বলিনি আমি একবারের জন্য ফিরে এসেছি। কানিজ বেগম স্বামীকে চুপ থাকতে ইশারা করে নিজে বলতে শুরু করলেন, এমন করো না আব্বু, তুমি আমাদের একমাত্র ছেলেকে, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমরা। তাছাড়া নতুন বিয়ে করেছো, ইনায়াকে সময় দাও। তুই যদি এখন চলে যাস, মেয়েটার মনের অবস্থা কেমন হবে ভেবে দেখেছিস? আমাদের কথা না হোক, ওর কথা ভেবে হলেও যাস না বাবা। ওকে নিয়ে চিন্তা করো না মা, ওকে সাথে নিয়ে যাব। এখানে রাখার হলে আমি বা কেন যাবো সেখানে? আর তোমরা আমাকে ছেড়ে থাকতে না পারলে তোমরাও চলো। আমারও তো আমাদের কথা মনে পড়ে, তোমরা সহ থাকলে আরো ভালো হবে। মহিন সাহেব আর চুপ থাকতে পারলেন না। তিনি গর্জে উঠে বলেন, খুব বড় হয়ে গিয়েছোস না, সব সিদ্ধান্ত নেওয়া শিখে গেছো। আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি যদি দেখতাম এই পরিবারে থাকা যায়, তাহলে বিশ্বাস করুন নিজের জব ক্যান্সেল করে থেকে যেতাম। নিজের মানুষদের ছেড়ে দিনের পর দিন বাইরের দেশে পড়ে থাকা খুব একটা সুখময় নয়। আপনি জানেন না আপনার পরিবার কেমন? তারা কেউ এখানে ইনায়াকে মেনে নিতে পারছে না। দাদি ইনায়ের সাথে কথাই বলে না, দু একটা বললেও সেটা মোটেই কোনো ভালো কথা হয় না। বড় চাচির কথা আর নাইপা বললাম, তিনি পারছে না বিচার বসাতে। ইনায় কেন রান্নাবান্না করছে না, কি ছেড়ে যাচ্ছে না, একেবারে ছেড়ে কথা বলে না ওকে। একে কেন, মাকে জিজ্ঞেস করুন না, ওনার সামনে বলেছে। ইনায় আমাকে এসব না বললেও এই বাড়ির কোনো কিছু আমার অগোচর নয়, সবে জানি আমি, বুঝে। রাহেন একবার থামে। তার বাবা মা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। এই ছেলে কি বলছে এইসব? মঈন সাহেব ছাপাই গাইবার উদ্দেশ্যে বলে, যৌথ পরিবারে এই একটু আটটুকু হয়, এসব সাংসারিক ব্যাপারে তুমি কোনো মাথা ঘামাতে যাচ্ছ? সেরকম খারাপ কিছু বললে আমরা তো আছি নাকি, এর একটা বিহিন নিশ্চয় করব। রায়ন এবার শান্ত স্বরে তার বাবার দিকে তাকিয়ে বলে, সরি বাবা, এমন যৌথ পরিবারে থাকার ইচ্ছে আমার নেই। আমি আপনার মতো হতে পারবো না। আমার বউকে কেউ কটাক্ষ করে কথা বলবে, মানসিকভাবে আঘাত করবে, সেটা আমি সহ্য করব না। এই বলে রায়ন উঠে চলে যেতে লাগে। যাওয়ার আগে আবার পিছন ফিরে বলে, আর হ্যাঁ, 3 দিন পরে আমাদের ফ্লাইট। আর কাউকে জানানো থাকলে জানিয়ে দিন আপনি। আমার বাবা মাকে বলার প্রয়োজন বলেছে। এই বলে সে বেরিয়ে যায়। মহিন সাহেব চুপচাপ বসে আছে। কিছুটা ভেবে তিনি আর প্রতিক্রিয়া দেখালেন না। কানিজ বেগমের সাথে আর কোনো কথা বললেন না। রায়ন রুমে এসে দেখে ইয়ানা চুলে বিনুনি করছে। ইয়ানাকে তার ঘরে দেখে মনে একটা শীতল প্রশান্তি কাজ করছে। তার ঘরের ঘরণী তার কাছেই আছে, এই ভেবে মন শান্ত হয়ে যায়। রায়নকে দেখে ইয়ানা জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? রায়ন লক্ষ্য করেছে তাদের বিয়ের পর থেকে ইয়ানা তাকে আপনি করে সম্বন্ধ করেছেন। বিষয়টা বেশ উপভোগ্য। রায়ন মিশ্রিত হেসে জবাব দেয়, আব্বু আমার রুমে ছিলাম। ইয়ানা আর কিছু না বলে
নিজের কাজে মন দেয়। রায়ান গিয়ে আলমারি থেকে কিছু কাগজপত্র বের করে আনে, ইয়ানাকে টেনে এনে ডিভান্ডে বসায়। ইয়ানার হাতে কাগজগুলো দিতে ইয়ানার প্রশ্নোত্তর দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে বলে, কি এগুলো? এগুলো কি রায়ান? দেখে নে। ইয়ানার কাগজগুলো নেড়ে চেড়ে দেখেন। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে আছে রায়ানের দিকে। এরপর তেজি কণ্ঠে রায়ানকে জিজ্ঞেস করে, দেখতে পাচ্ছিস না তোর পাসপোর্ট, ভিসার যাবতীয় সব কাগজ আর আমাদের ফ্লাইটের টিকিট? সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি এটা কোথায়? রায়ান কাগজগুলো গুছিয়ে রাখতে রাখতে জবাব দেয়, কেন আবার কি? আমি ওখানে জব করি, জানতে না তুই? ছুটিতে এসেছিলাম বিয়ে করতে, বিয়ে করেছে, এখন স্বাভাবিকভাবেই বউ নিয়ে ফিরব, শেষ। আমি যাব না কোথাও, সবাইকে ছাড়া অত দূরে আমি কিভাবে থাকবো? না না, আমি পারবো না, আমি যাচ্ছি না। ব্যাস। যাচ্ছি না মানে কি? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? বিয়ে করেছে একা থাকার জন্য? তাহলে তুইও যাস না। কে যেতে বলেছে তোকে? রায়ান এসে ইয়ানাকে জড়িয়ে ধরে বলে, কে বলেনি, আমি বলছি। চলে নো, ঝামেলা করিস না প্লিজ। আমি বাবা মা মামু মামুনি সবার সাথে কথা বলে ফেলেছে। তাছাড়া 6 মাস পরেই আমরার মোনার বিয়ে, আরমান মোনার বিয়ে, তখন তো আমরা আবার আসবো। ইয়ানা ঠোঁট উল্টে বলে, কিন্তু আমার তো ভেবেই কেমন খারাপ লাগছে। আর মাত্র 3 দিন পর, এরপর আর কাউকে দেখতে পাবো না আমি কাছে। বলতে বলতে ইয়ানা ফুপিয়ে কেঁদে ওঠে। ইয়ানার এমন কান্না দেখে ইয়ানা হাসিতে গোড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ইয়ানার এই প্রথম এবার এমন ঢং করে কাছে দেখছে সে। এই মুহূর্তে ইয়ানাকে ভীষণ কিউট মিষ্টি লাগছে তার কাছে। আইন ইয়ানা দু গাল শক্ত করে দুটো চুমু খায়। তারপর ইয়ানাকে নিজের সাথে আস্তে পিষ্টে জড়িয়ে নিয়ে বলে, আমি তো আছি নাকি? আমার উপর ভরসা নেই তোর? ইয়ানা মাথা নেড়ে সম্মতি জানায়। বৃহস্পতিবার বিকেল 4টায় সন্ধ্যা 6টায় রায়ান আর ইয়ানার কানাডার টরন্টো সিটির ফ্লাইট। এয়ারপোর্টে দাঁড়িয়েছে রায়ানের পরিবারের সবাই। ইয়ানা আর রায়ানের হাত দুটো করে লাগেজ। সকলের মুখ ভার। রায়ান আর ইয়ানা চলে যাওয়ার কেউ মেনে নিতে পারছে না। কানিজ বেগম সাজেদা বেগম কেঁদেই চলেছে। একমাত্র সন্তান এতটা দূরে চলে গেলে কোনো বাবা মাই ভালো লাগবে না। বুকে পাথর নিয়ে বিদায় দিতে হচ্ছে, তবুও কখনো কখনো সন্তানের জেদের কাছে বাবা মাকেও হার মানতে হয়। কিছুক্ষণের মধ্যেই সকল বিদায় জানিয়ে তারা এয়ারপোর্টের ভিতরে চলে যায়। বাংলাদেশ থেকে কানাডা পৌঁছাতে প্রায় 20-22 ঘন্টা দীর্ঘ যাত্রা। 1 ঘন্টার পথ পেরিয়ে ক্লান্ত দেহ আর মিশ্র অনুভূতির ভেতর দিয়ে অবশেষে তারা পৌঁছে টরন্টো শহরে। এয়ারপোর্টে রায়ানের এক বন্ধু আগেই অপেক্ষায়। হাসি মুখে সে ইয়ানার হাতে তুলে দেয় এক গুচ্ছ রঙিন ফুল। ইয়ানা হেসে তার সাদরে গ্রহণ করে। বন্ধুটি তাদের রায়ানের অ্যাপার্টমেন্টে পৌঁছে দিয়ে বিদায় নেয়। রায়ান চাবি নিয়ে ঘুরিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে ইয়ানাকে নিয়ে ব্যাগগুলো এক পাশে রেখে সে বেডরুমে দেখিয়ে বলে, চলো আগে ফ্রেশ হয়ে নাও, তারপর ঘুরে দেখো আমাদের ছোট্ট নেটটা। ইয়ানা ধীর পা রেখে ঘরের ভেতরে ফ্রেশ হয়ে ফিরে এসে ঘুরে ঘুরে দেখতে থাকে পুরো অ্যাপার্টমেন্টটা। ছিমছাম সাজানো, ছোট্ট কিন্তু দারুণ আরামদায়ক। প্রত্যেকটা জিনিস যেন তার মনে পড়েই বেছে নিয়ে রায়ান। ঘরের কোণায় রাখা বইয়ের তাক, জানালার পাশে ছোট্ট গাছ, ডাইনিং টেবিলের ওপর তার প্রিয় ক্যান্ডেল লাইট, সব কিছুই যেন লুকিয়ে রায়ান নিঃশব্দ যত্ন। বাড়ির আপন মানুষের ছেড়ে আসার বিষণ্ণতা কেটে এক ধরনের অদ্ভুত ভালো লাগায় কাজ করতে থাকে ইয়ানার মনে। এই তো, এটাই এখন তাদের ঘর, দুজন মানুষের একান্ত ভালোবাসায় গড়া ছোট্ট সংসার। রায়ান এসে দাঁড়ায় ইয়ানার সামনে, হাতে ছোট্ট একটি নরম মখমলের বাক্স। হালকা হেসে বলে, তুমি কিছু চাওনি জানি, কিন্তু না দিয়ে পারলাম না। এনে বাক্সটা খোলে। ভেতরে একজোড়া মুক্তোর দুল আর তার নিজের ভাঁজ করে একটি কাগজে লেখা,
এই শহর, এই জীবন, সব শুরু আজ থেকে। কিন্তু শুরুটা শুধু তোমার পাশে পেয়ে সম্ভব হয়েছে। ইয়ানার চোখ মিলে এক গভীর আলোক ছায়া। সে কিছু বলে সে কিছু বলে না, কেবল চুপচাপ তাকিয়ে থাকে রায়নার দিকে। তাকিয়ে থাকে এমনভাবে যেন পৃথিবীর সমস্ত ভাষা মিশে গেছে তার দৃষ্টিতে। রায়ান ধীরে এগিয়ে আসে আর খুব নরমভাবে তার কপালে ছোট্ট ছোঁয়ায়। জানালার বাহিরে তখন বরফ ঝরছে। নতুন শহর, ঠান্ডা বাতাসে ঘরের কাছে জমে ওঠে কুয়াশা। আর ঘরের ভেতরে একটা নতুন জীবন ধীরে ধীরে জেগে ওঠে, ভালোবাসার আর আশায় ঘ্রাণ নিয়ে।